হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম জৈব যৌগ কাকে বলে, আর আমাদের আগের যে চ্যাপ্টারগুলো ছিল জৈব যৌগের শ্রেণীবিভাগ, সেখানে তোমরা বিভিন্ন রিঅ্যাকশন মেকানিজমগুলো করেছিলে এবং জৈব যৌগের একটা বেসিক ডেফিনেশন তোমরা পেয়েছিলে। আচ্ছা, আমরা সাধারণত অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব অর্গ্যানিক যে কম্পাউন্ড যেগুলো রয়েছে জৈব যৌগ, তাহলে জৈব যৌগের ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই চারটি মৌল দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা সাধারণত ধরে নিয়েছিলাম কি এগুলো একটা জৈব যৌগ, বা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলেছিলাম। দেখো, যেমন আমার কি চারটে মৌল ছিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা, সাধারণত আমরা দেখি এই চারটে মৌল দ্বারা বেশিরভাগ জৈব যৌগগুলো এই চারটে মৌল দ্বারা গঠিত হয় বলেই সাধারণত ডেফিনেশনটা করা হয়েছিল কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলি। কিন্তু আজকে চ্যাপ্টারের বিষয় হচ্ছে হাইড্রোকার্বন, মানে অনলি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি কি হাইড্রোকার্বন। এখানে অনলি ফর দেখো তো কার্বন আছে আর হাইড্রোজেন আছে, কার্বন আর হাইড্রোজেন এই দুটো মৌল দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। এবারে এই হাইড্রোকার্বনের হাইড্রোজেনগুলোকে যদি আমরা আরও অন্যান্য মৌলতা যদি রিপ্লেস করে নিই তাহলে এখান থেকে আমরা এক বা একাধিক বিভিন্ন যৌগ উৎপন্ন করতে পারি, সেগুলো জৈব যৌগ। আচ্ছা, তাহলে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কি হাইড্রোকার্বন। আচ্ছা, এবার হাইড্রোকার্বন কাকে বলে দেখো ডেফিনেশনটা কি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন বলি। আচ্ছা, এবারে দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সাধারণত আমরা জানি দেখো তো একটা সিগমা বন্ধন তৈরি হয়। এইভাবে হাইড্রোকার্বনকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, একটা মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল, মানে সাইক্লিক এবং হচ্ছে আর একটা বলতে পারো কি অ্যাসাইক্লিক, মানে হচ্ছে দুটো আমরা দুটো ভাগে ভাগ করেছি। দেখো, আমি প্রথমে তোমাদের এখানে লিখছি হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা ফার্স্ট বলছি কি সাইক্লিক আর একটাকে আমরা বলছি অ্যাসাইক্লিক। আচ্ছা, এইটা অ্যাসাইক্লিক মানে হচ্ছে এটা মুক্ত শৃঙ্খল, মানে যেখানে কার্বন কার্বন এইভাবে যৌগগুলো গঠিত হয়, মানে পাশাপাশি যুক্ত একটা মুক্ত শৃঙ্খল একটা যৌগ গঠন করে, সেটাকে আমরা বলছি কি অ্যাসাইক্লিক আমরা বলছি, বা মুক্ত শৃঙ্খল জৈব যৌগ। আর একটা আছে যেটা হচ্ছে সাইক্লিক, সেটা হচ্ছে কি একটা বদ্ধ শৃঙ্খল, যেভাবে তোমরা দেখো তো বিউটেন বা ইত্যাদি এই সমস্ত যে যৌগগুলো পড়েছিলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এগুলোকে আমরা বলি কি সাইক্লিক যৌগ। আচ্ছা, এখন দেখো তো প্রথমে আমরা আলোচনা করব অ্যাসাইক্লিক, তাহলে মুক্ত শৃঙ্খল যে যৌগগুলো রয়েছে এগুলো আমরা প্রথমে নিয়ে আলোচনা করব। অ্যাসাইক্লিক যে যৌগ আছে এগুলোকে আমরা সাধারণত বলি কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। এই অ্যাসাইক্লিক যৌগগুলোকে আমরা বলি কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এটাকে আমরা বলছি কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা বলি, হাইড্রোকার্বন। আচ্ছা, এবারে দেখো এই অ্যাসাইক্লিক যে যৌগগুলো রয়েছে এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেটা রয়েছে, তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে আমার অনলি পড়ছে কোনগুলো অ্যাসাইক্লিক যৌগগুলো আমার পড়ছে। আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বা আমরা অ্যাসাইক্লিক যৌগ যেগুলো রয়েছে কম্পাউন্ড, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা স্যাচুরেটেড আর একটাকে আমরা বলছি কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মানে হচ্ছে একটা সম্পৃক্ত জৈব যৌগ আর একটাকে আমরা বলছি কি অসম্পৃক্ত জৈব যৌগ বলছি। দেখো, এটাকে আমরা একটা স্যাচুরেটেড ভাগে ভাগ করেছি, একটাকে আমরা স্যাচুরেটেড মানে সম্পৃক্ত মানে যেখানে কার্বন কার্বন অনলি এক সিগমা বন্ধন উপস্থিত থাকবে, কার্বন কার্বন এক বন্ধন মানে সিগমা বন্ধন থাকবে, সেটাকে আমরা বলছি কি সম্পৃক্ত জৈব যৌগ। যেমন তোমরা এর আগে পড়েছিলে কি অ্যালকেন, তাহলে অ্যালকেন এটা হচ্ছে একটা স্যাচুরেটেড, আর আনস্যাচুরেটেড আর একটা ভাগ হচ্ছে অ্যালিফ্যাটিকের আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আচ্ছা, আনস্যাচুরেটেডের মধ্যে আমার দেখো অ্যালকিন আছে আর অ্যালকাইন আছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি অ্যালকিন আর একটা কি অ্যালকাইন। আচ্ছা, এগুলো তোমরা পড়ে এসছো। সাধারণত এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে অ্যালকিনের মধ্যে, আর এখানে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাহলে ট্রিপল বন্ড এটাকে আমরা অ্যালকাইন, ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা অ্যালকিন, আর যদি একটা সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বনের মধ্যে সেটাকে আমরা স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা বলছি। আচ্ছা, এবারে এই ভাগটা দেখো সাইক্লিক যে কম্পাউন্ড যেগুলো রয়েছে মানে বলয়াকার যৌগ, এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলছে অ্যালিসাইক্লিক যৌগ আর একটাকে বলা হচ্ছে কি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। দেখো, এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে সাইক্লিককে। তাহলে একটা আমরা এক প্রকারের মধ্যে দেখতে পাই কোনো ডাবল বন্ড থাকে না বা কোনো অ্যারোমেটাসিটি জিনিসটাই থাকে না, সেটাকে আমরা বলছি কি অ্যালিসাইক্লিক। যেমন তোমাদের সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন বা ইত্যাদি সাইক্লোপেন্টেন এই সমস্ত যে যৌগগুলো রয়েছে
এগুলোকে আমরা বলি কি অ্যালিসাইক্লিক, এগুলোকে আমরা বলছি কি অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক বলছি। আর একটা যেটা রয়েছে অ্যারোম্যাটিক, অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোম্যাটিক, তাহলে একটাকে অ্যালিসাইক্লিক বলা হচ্ছে আর একটাকে আমরা বলছি কি অ্যারোম্যাটিক বলা হচ্ছে। আচ্ছা, এই সমস্ত যে অ্যারোম্যাটিক যেগুলো রয়েছে এগুলো আমরা এই চ্যাপ্টারে আমরা পরে আলোচনা করব। তার অ্যারোম্যাটিক যে সমস্ত যেটা রয়েছে এটাকে আমরা বলছি কি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন আমরা বলছি। আচ্ছা, আজকে তোমাদের এই যে প্রথমে অ্যালিসাইক্লিক অ্যালিফ্যাটিকের যে প্রথম যে পার্ট রয়েছে স্যাচুরেটেড অ্যালকেন, এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো অ্যালকেন, এই অ্যালকেন সমস্ত অ্যালকেন নিয়ে যে যৌগগুলো গঠিত হয় সেটাকে আমরা কি বলছি স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলছি। এগুলোকে নর্মালি বলা হয় প্যারাফিন বলা হয়, এগুলোকে আমরা নর্মালি আমরা কি বলছি প্যারাফিন বলা হয়। আচ্ছা, এই প্যারাফিনগুলো সাধারণত খুব এটা কম সক্রিয় হয়, এদের অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি আমরা বলতে পারি কি খুব কম, মানে সক্রিয়তা খুব কম হওয়ার জন্যই সাধারণত নাম দেওয়া হয়েছে কি প্যারাফিন। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর মানেই হচ্ছে কি যাদের সক্রিয়তা কম, মানে অ্যাফিনিটি হচ্ছে কম। কেন অ্যাফিনিটি কম? দেখো এখানে আমার কার্বন কার্বন একটা সিগমা বন্ধন রয়েছে। ফার্স্ট আমরা দেখো তো অ্যালকেনকে, তাহলে অ্যালকেন জাতীয় যে সমস্ত যৌগগুলো রয়েছে প্রত্যেকটা যৌগকে আমরা বলছি কি প্যারাফিন বলছি আমরা, প্যারাফিন। আচ্ছা, প্যারাফিন শব্দের অর্থ বোঝাচ্ছে কি যে সমস্ত যৌগগুলোর সক্রিয়তা কম সেগুলোকে আমরা প্যারাফিন বলি, বা সাধারণত সক্রিয়তা কম হওয়ার জন্য এগুলোকে আমরা প্যারাফিন বলা হয়। দেখো অ্যালকেনকে আমরা বলছি কি প্যারাফিন বলছি, তার এর সক্রিয়তা কেন কম? দেখো কম হওয়ার কারণ হচ্ছে এই কার্বন কার্বন যে একটা সিগমা বন্ধন রয়েছে, এই বন্ধনটা যথেষ্ট শক্তিশালী একটা বন্ধন, সিগমা বন্ধন একটা শক্তিশালী একটা সিগমা বন্ধন রয়েছে। আর হচ্ছে দেখো এর মধ্যে এটাও কার্বন এটাও কার্বন, তাহলে এর মধ্যে কোনো কিন্তু পোলারিটি নেই, কোনো ধ্রুবীয়তা কিন্তু নেই। না থাকার জন্য এই বন্ধনটা সহজে কিন্তু ভাঙে না, ব্রেক করে যায় না, সেই জন্য এই মানে অ্যালকেনের সক্রিয়তা খুব কম, সেই জন্য এই অ্যালকেন জাতীয় যৌগগুলোকে আমরা কি নর্মালি প্যারাফিন বলি। আচ্ছা দেখো এটাকে আমরা বলছি কি প্যারাফিন। আচ্ছা, তাহলে তোমরা এখানে শিখলে যে কি অ্যালকেনগুলোকে আমরা নর্মালি প্যারাফিন বলি। আচ্ছা, এবারে দেখো অ্যালকেনের নামকরণ, ইউপ্যাক নামকরণ তোমরা আগের ক্লাসে আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম, সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, নামকরণগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবারে দেখো অ্যালকেনগুলোকে সাধারণত আমরা একটা শাখা বিশিষ্ট হয় আর একটা হচ্ছে আবার নর্মাল চেন বিশিষ্ট হয়। সাধারণত দেখো বিউটেনকে আমরা এইভাবে লিখতে পারি, একটা নর্মাল CH3 CH2 CH2 CH3। আচ্ছা, যখন এইভাবে একদম এই যে অ্যালকেন যেটা রয়েছে দেখো একদম যদি সিম্পল একটা সরল একটা যদি শৃঙ্খল আকারে যদি হয় তাহলে তখন সেটাকে আমরা বলছি কি দেখো এটাকে চেন শৃঙ্খল, বা এটাকে আমরা বলা হয় নর্মাল। মানে 4টে কার্বন আছে, তাহলে 4টে কার্বন থাকলে আমরা কি বলি বিউট, আর যেহেতু অ্যালকেন আছে তাহলে আমরা নামকরণের শেষে N ব্যবহার করব, তাহলে এটার নামটা কি হবে N বিউটেন। আচ্ছা, N বিউটেন। আচ্ছা, এটা হচ্ছে আমার কি শাখা বিহীন, মানে হচ্ছে একটা নর্মাল চেন বলা হচ্ছে। আচ্ছা, এবারে শাখা যুক্ত যেগুলো হয় যেমন আইসোবিউটেন দেখো CH3 CH, তাহলে এখানে একটা CH3 আর এখানে হচ্ছে আমার CH3, তাহলে 4টে এখানে কার্বন আছে টোটাল। তাহলে আমরা আইসো মানে এর আগে আমরা শিখেছিলাম দেখো তো, যদি যেই কার্বনটার সঙ্গে আমার একটা প্রতিস্থাপক যেটা রয়েছে তার আগে যদি একটা CH3 থাকে সেটাকে আমরা বলেছিলাম কি আইসো, তাহলে এটাকে আমরা বলছি কি আইসোবিউটেন। তাহলে আইসোবিউটেন আইসোপ্রোপেন এইভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম। তারপর আমরা নিওপেন্টেন আমরা করেছিলাম। দেখো তো নিও হচ্ছে CH3 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 CH3। আচ্ছা, যদি এইরকম তাহলে 1 2 3 4 5। আচ্ছা, তাহলে যদি এইরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে এটাকে আমরা বলি কি নিও, তাহলে এটাকে আমরা বলছি কি নিও। এটা যদি 5টা কার্বন আছে তাহলে নিওপেন্টেন, তাহলে নিও আমার পেন্টেন। আচ্ছা, তাহলে দেখো আমরা যে অ্যালকেনগুলোকে আমরা একটা হচ্ছে নর্মাল চেন বিশিষ্ট আর হচ্ছে শাখা বিশিষ্ট, তাহলে N বিউটেন আইসোবিউটেন এবং নিওপেন্টেন, তাহলে এইভাবে কিন্তু বিভিন্নভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এবারে দেখো আমরা আইসোমার পড়েছিলাম, তাহলে আইসোমার কাকে বলে? তাহলে দেখো তো, তাহলে যে সমস্ত মৌলগুলো দেখবে কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, যেমন তোমরা এর আগে পড়েছিলে কি ইথানল এবং ইথার। যেমন দেখো C2H5OH এইটাকে আমরা দেখো অ্যালকোহল বলছি, আবার CH3O CH3 এগুলো হচ্ছে আমরা ইথার। আচ্ছা, একইভাবে তাহলে এগুলো হচ্ছে আমার কি স্ট্রাকচারাল আইসোমার্স। আচ্ছা, এছাড়া আমি আরও আইসোমার দেখো অনেকগুলো আইসোমার রয়েছে, স্ট্রাকচারাল আইসোমার, স্টিও আইসোমার্স। আচ্ছা, স্টিও আইসোমার কাকে বলে? আচ্ছা, বা সমবায়তা কাকে বলে? দেখো তাহলে অনেক আইসোমার আছে বা যৌগগুলো স্ট্রাকচারাল ফর্মুলা কেমিক্যাল ফর্মুলা কিন্তু সেম, কিন্তু তাদের বিন্যাসটা আলাদা, মানে 3D স্পেসে তাদের বিন্যাস আলাদা। তাহলে এই বিন্যাস আলাদা হওয়ার জন্য আমরা
তাহলে আরেকটা তাহলে প্রপার্টিস তাদের কিছুটা ডিফারেন্ট হয়। তাহলে এই সমস্ত যৌগগুলোকে পরস্পরের স্টিরিও আইসোমার্স বলা হয়। তাহলে এরকমই আমরা একটা আইসোমার্স আজকে করাবো, সেটা হচ্ছে কি কনফরমেশনাল আইসোমার্স। আচ্ছা, কনফরমেশনাল আইসোমার্স কাকে বলে দেখো। আচ্ছা, এবারে আমরা করাবো কনফরমেশনাল আইসোমার্স। কনফরমেশনাল আইসোমার বা আর বলতে পারো কনফরমেশনাল আইসোমারিজম, বা যে ঘটনাটা ঘটে এই ঘটনাটাকে আমরা বলি কি কনফরমেশনাল আইসোমারিজম বা হচ্ছে কনফরমেশনাল সমবায়বতা। আচ্ছা, এইটা কনফরমেশনাল আইসোমার্স কাকে বলে দেখো। সাধারণত যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে, তাহলে অ্যালকেন আমরা পড়াচ্ছি, তাহলে কার্বন কার্বন এক বন্ধন, এই সিগমা বন্ধন যেগুলো রয়েছে এই বন্ধনটা কিন্তু রোটেট করতে পারে, আবর্তন মানে ঘুরতে পারে। আমরা একটা কার্বনকে যদি স্থির রাখি, একটা কার্বনকে স্থির রেখে আমি আরেকটা কার্বনকে কিন্তু এর সাপেক্ষে এই কার্বন কার্বন বন্ধনের অক্ষের সাপেক্ষে কিন্তু আমরা রোটেট করাতে পারি। তাহলে যেমন দেখো, আমরা যদি ইথেনে যদি আমরা কনফরমেশনাল আইসোমার্স আমরা যদি করি, ধরো ইথেন হাইড্রোজেন, তাহলে এখানে 6টা হাইড্রোজেন থাকবে। তাহলে দেখো, তাহলে আমরা তাহলে কনফরমেশনাল আইসোমার্স, তাহলে ফার্স্ট আমরা ইথেনের কনফরমেশনাল আইসোমার্স আমরা শিখবো। আচ্ছা, ইথেন। আচ্ছা, এখন দেখো তাহলে কনফরমেশনাল আইসোমার্স কাকে বলে। আমরা যদি কার্বন কার্বন এক বন্ধন যে সিগমা বন্ধন রয়েছে, আমি একটা কার্বনকে স্থির রাখলাম, ধরো এই কার্বনটাকে আমি স্থির রেখেছি, স্থির রেখে আমরা যদি এই কার্বনটাকে যদি ঘোরাতে থাকি, তাহলে এই কার্বনটাকে ঘোরালে আমরা দেখবে 0 থেকে 100 ডিগ্রি যদি আমরা ঘোরাই, ধরো 180 ডিগ্রি আমরা ঘোরাচ্ছি, 180 ডিগ্রি আমরা রোটেট করাচ্ছি, তাহলে রোটেট করালে আমরা কিন্তু অসংখ্য এর ত্রিমাত্রিক বিন্যাস আমরা দেখো পাওয়া যায়। তাহলে এই কার্বনে তাহলে এই বন্ধনের সাপেক্ষে তাহলে এই যে একটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ধন তাহলে বিভিন্ন তাহলে অ্যাঙ্গেলটা ডিফাইন্ড হতে পারে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, তাহলে অসংখ্য সে তাহলে বিন্যাস তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি কি কার্বন কার্বন বন্ধনকে যদি আমরা সিগমা বন্ধনকে একটা কার্বনকে স্থির রেখে যদি আরেকটা কার্বনকে যদি আমরা রোটেট করতে থাকি, তাহলে আমরা অসংখ্য কিন্তু আমরা এইভাবে আইসোমার্স পেতে পারি। তাহলে এই যে আমরা আইসোমার্স যেগুলো পাই এগুলোকে আমরা বলছি কি কনফরমেশনাল আইসোমার্স, আর এই ঘটনাটাকে আমরা বলছি কি কনফরমেশনাল আইসোমারিজম বলছি। যেমন দেখো, ধরো এই একটা, ধরো এটা তুমি একটা এই কার্বন কার্বন বন্ধনটাকে ধরে নাও, এই প্রান্তে একটা কার্বন আছে, এই প্রান্তে একটা কার্বন আছে। আচ্ছা, এখন দেখো তুমি এই দুটো প্রান্তে এইটাকে স্থির রেখে যদি এই অক্ষটাকে যদি ঘোরাতে থাকো, তাহলে এই দিকে যে 3টে হাইড্রোজেন যে কার্বন হাইড্রোজেন যে বন্ধন রয়েছে, তাহলে এটা কী হবে দেখো, তাহলে এর সাপেক্ষে তাহলে আমি যখন এটাকে রোটেট করছি, তাহলে আমরা অসংখ্য কিন্তু আমরা তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে আমরা 3D যে স্পেস তাহলে আলাদা আলাদা বিন্যাস পাবো। তাহলে এই যে আমরা অসংখ্য যে আমরা 3D বিন্যাস যে আমরা পাচ্ছি, তাহলে এইগুলোকে আমরা প্রত্যেকটা এক একটা আমরা বলছি কি কনফরমেশনাল আইসোমার বলছি আমরা। আচ্ছা, বা এগুলোকে আমরা বলা হয় কি কনফরমেশনাল আইসোমার্স, বা এটাকে কনফর্মার আমরা বলছি। আচ্ছা দেখো, ধরো আমরা ঠিক এইটাকে যদি আমরা সাইড থেকে দেখি, ধরো ইথেনটাকে তুমি এইভাবে সাইড থেকে যদি দেখো, তাহলে তুমি এই কার্বনটাকে বড় আকারে দেখতে পাবে, আর পিছনে কার্বনটাকে কিন্তু তুমি দেখতে পাবে না। যেমন দেখো ঠিক এইরকম, তো তুমি এই কার্বনটাকে তুমি দেখতে পাচ্ছ, এবং এর সঙ্গে দেখবে 3টে হাইড্রোজেন এইভাবে রয়েছে, 3টে হাইড্রোজেন হচ্ছে আমার এইভাবে রয়েছে। তুমি সামনের কার্বনটাকে তুমি দেখতে পাচ্ছ যখন সাইড থেকে এইভাবে সাইড থেকে তুমি দেখছো, কিন্তু পিছনে যে কার্বনটা আছে এই কার্বনটাকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু হাইড্রোজেনগুলোকে ঠিক এইভাবে তুমি দেখতে পাবে, একদম উপরে অল্প অল্প করে তুমি দেখতে পাবে। তাহলে দেখো তো আমরা তাহলে এইভাবে আমরা এটাকে আমরা দেখতে পারি। আচ্ছা, এবারে তুমি যদি এখানে রোটেট করাও, ধরো আমি এইটা রোটেট করছি, তাহলে রোটেট করলে কি হচ্ছে, তাহলে এই কার্বন হাইড্রোজেনের বন্ধনের সাপেক্ষে এই কার্বন হাইড্রোজেন যেটা পিছনের যে কার্বন রয়েছে, তাহলে কিছুটা করে তাহলে অবস্থানটা সরে যাচ্ছে। যেমন দেখো আচ্ছা, ধরো এই কার্বন হাইড্রোজেন এটা রয়েছে, আমি এটাকে ধরো 60 ডিগ্রি ফার্স্ট রোটেট করছি, তাহলে এই হাইড্রোজেনটা এখানে চলে আসছে, এই হাইড্রোজেনটা এখানে আসছে, এই হাইড্রোজেনটা ধরো এখানে আসছে। তাহলে আমরা এইরকম তাহলে একটা 60 ডিগ্রিটা আমি 60 ডিগ্রি রোটেট করেছি, তাহলে 60 ডিগ্রি রোটেট করিয়ে তাহলে আমি এরকম একটা স্ট্রাকচার পেলাম। তাহলে এরকম আমরা একটা স্ট্রাকচার পেয়েছি। তাহলে এইরকম দেখো আমরা 0 থেকে 60-এর মধ্যে
তাহলে আমরা 1 ডিগ্রি রোটেট করালে তার আরেকটা আমরা বিন্যাস পেতে পারি, বা 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে। তাহলে আমরা কিন্তু বিভিন্ন কোণে কিন্তু এটাকে রোটেট করি অসংখ্য বিন্যাস পেতে পারি। তাহলে এইগুলোকেই প্রত্যেকটাকে এক একটা বলা হয় কি কনফরমেশনাল আইসোমার্স বলা হয়। এবার এই কনফরমেশনাল আইসোমার্সের মধ্যে যেগুলো সাধারণত যেই আইসোমারগুলো স্টেবিলিটি বেশি সেগুলোকে আমরা নর্মালি কনফর্মার আমরা বলি। আচ্ছা, এবার দেখো আমরা যে কনফরমেশনাল আইসোমার্স পড়ছি, আমরা এই কনফরমেশনাল আইসোমার্সগুলোকে 3টে ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলার মাধ্যমে। ফার্স্ট আমরা তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফার্স্ট হচ্ছে আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা, দু নম্বর হচ্ছে ফ্লাইং ওয়েজ, 3 নম্বর হচ্ছে সহর্স। আচ্ছা দেখো, আমরা তাহলে 3 ভাবে কিন্তু আমি এই যে কনফরমেশনাল আইসোমার্স যেগুলো তোমাদের করাচ্ছি, আমি 3 ভাবে কিন্তু এটাকে প্রকাশ করতে পারি। নিউম্যান প্রজেকশন ফর্মুলা, ফ্লাইং ওয়েজ ফর্মুলা আর হচ্ছে সহর্স ফর্মুলা। এই 3টে ভাবে তোমাদের কিন্তু দেখানো যেতে পারে। ফার্স্ট দেখো, আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি, তুমি যখন এই মলিকিউলটাকে পাশাপাশি থেকে এইভাবে সাইড থেকে যখন দেখছো, তাহলে এইখানে যে রিপ্রেজেন্টেশন যেটা পাচ্ছি এইটাকে আমরা বলছি কি নিউম্যান প্রজেকশন ফর্মুলা বলছি। আচ্ছা, এক্ষেত্রে দেখো কনফরমেশনাল আইসোমার্স যখন করবে এক্ষেত্রে কিন্তু নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা কিন্তু বেশি প্রযোজ্য বা বেশি ইউজ করা হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা ইথেনের যখন এই যে কনফরমেশনাল আইসোমার্স যখন আমরা করলাম, তাহলে এখানে মধ্যে দুটো আমরা স্ট্রাকচার পেয়েছি। তাহলে দুটো আমরা আইসোমার পেয়েছি। দেখো ফার্স্ট একটা, তাহলে এইটাকে আমরা সাধারণত বলছি আমরা ইক্লিপসড ফর্ম বলছি। আচ্ছা, ECLIPACD, আচ্ছা ইক্লিপসড আমরা বলছি। আর এই যে ফর্ম এটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড বলছি, এটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড। আচ্ছা, ইক্লিপসড কাকে বলে, দেখো যখন দেখবে এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন আর এই কার্বন হাইড্রোজেন বন্ধন দুটো কাছাকাছি আছে, বা বলতে পারি দুটো ডাইহেড্রাল অ্যাঙ্গেল শূন্য, সেটাকে আমরা বলছি কি ইক্লিপসড। আর যখন দেখবে এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন আর এই কার্বন হাইড্রোজেন যেটা পিছনে যে কার্বন হাইড্রোজেন রয়েছে সেটা যদি ম্যাক্সিমাম যদি দূরে থাকে সেটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড বলছি। আচ্ছা, এই ফর্মটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড ফর্ম, আর এই ফর্মটাকে আমরা ইক্লিপসড ফর্ম বলছি। আচ্ছা, এর স্টেবিলিটি আমি পরে তোমাদের আলোচনা করছি। ফার্স্ট তোমাদেরকে আমি রিপ্রেজেন্টেশনগুলো দেখিয়ে দিই। নিউম্যান প্রজেকশন ফর্মুলা আমি তোমাদেরকে ফার্স্ট দেখিয়েছি। আচ্ছা, এটাকে ফ্লাইং ওয়েজে তোমরা কিভাবে প্রকাশ করতে পারবে, তারপরে দেখো সহর্সে তুমি এটাকে কিভাবে প্রকাশ করবে। আচ্ছা দেখো, তাহলে আমরা সেকেন্ড দেখাই। সেকেন্ডটা আমরা দেখো নিউম্যান প্রজেকশন ফার্স্ট হয়ে গেছে, এবার আমরা ফ্লাইং ওয়েজ দেখাবো তোমাদের। আচ্ছা, ফার্স্ট আমার ইক্লিপসড এটা ফর্ম হয়ে গেছে দেখো। আচ্ছা, ফ্লাইং ওয়েজ প্রথমত তোমরা দেখো মিথেনের স্ট্রাকচার তোমরা ফ্লাইং ওয়েজে কীভাবে লিখতে দেখো। ধরো কার্বন, আচ্ছা মিথেনের স্ট্রাকচার আমি দেখাচ্ছি। আচ্ছা, মিথেনের স্ট্রাকচার থেকে তোমরা বুঝতে পারবে আমি এই ইথেনের ফ্লাইং ওয়েজ ফর্মুলা কীভাবে লিখবো। আচ্ছা, মিথেনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে কি দুটো কার্বন হাইড্রোজেন বন্ধন কি একই তলে থাকে বা একই সারফেসে বা একই তোমার সারফেসে রয়েছে, কিন্তু একটা হাইড্রোজেন দেখবে ঠিক এই তো আমরা ডটেড দিয়ে লেখা হয়, আর একটাকে আমরা এইভাবে আমরা লিখি। আচ্ছা, এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে আমরা ফ্লাইং ওয়েজটা লিখলাম। আচ্ছা, মিথেনের এই ফ্লাইং ওয়েজ ফর্মুলাটা তোমরা দেখো এই দুটো কার্বন হাইড্রোজেন কিন্তু কি আছে এই সারফেসে আছে, একটা হাইড্রোজেন কি আছে দেখো। তো এই যে তোমরা সারফেস যেটা বোর্ড যেটা দেখতে পাচ্ছ এই বোর্ডের ঠিক নিচের দিক বরাবর রয়েছে, আর একটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন এই ঠিক বোর্ডের উপর বরাবর রয়েছে। তোমরা যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার যেটা তোমরা দেখেছিলে এইভাবে ধরো দুটো, ধরো আমি তোমাদের স্ট্রাকচারটা এখানে দেখাচ্ছি, দেখবে এইভাবে দুটো কার্বন হাইড্রোজেন বন্ধন একই তলে আছে, একটা ঠিক উপর বরাবর আছে আর একটা ঠিক এই দিক বরাবর থাকবে, তাহলে ঠিক এই বরাবর রয়েছে। তাহলে দেখো এই দুটো হচ্ছে আমার প্লেনে রয়েছে, একই প্লেনে সারফেসে, এটা হচ্ছে ঠিক প্লেন থেকে তোমার উপর দিকে আর এটা হচ্ছে নিচের দিক বরাবর। তাহলে এইভাবে তোমরা টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা পড়েছিলে। আমরা এই টেট্রাহেড্রাল মডেলটাকে যদি আমরা এইভাবে যদি আমরা লিখি এটাকে আমরা ফ্লাইং ওয়েজ ফর্মুলা বলছি। তাহলে ফ্লাইং ওয়েজ ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এই ফ্লাইং ওয়েজ ফর্মুলার দেখো আমি কিভাবে এই যে কনফরমেশনাল আইসোমার্স যেগুলো করেছি তাহলে ইথেনটাকে কিভাবে লিখবো। আচ্ছা দেখো, এই যে কার্বন যেটা রয়েছে তাহলে ইথেনের মধ্যে আমার কী রয়েছে CH3। আমরা নর্মালি এটাকে কিভাবে লিখি, নর্মালি আমরা ইথেনকে সি তাহলে এইভাবে আমরা লিখি, কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে আমরা 3টে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে দেখো 3টে হাইড্রোজেন রয়েছে। তাহলে ফার্স্ট আমি এই ইথেনটাকে ফ্লাইং ওয়েজে লিখছি। দেখো
ফ্লাইং ওয়েজ ফর্মুলা। আচ্ছা, ফ্লাইং ওয়েজ, তাহলে কার্বন, এখানে কার্বন রয়েছে। আচ্ছা, আমার ধরো আমি এই হাইড্রোজেনটাকে ঠিক এইভাবে লিখলাম, এটা আর এটা হচ্ছে, দেখো তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, দেখো এই হাইড্রোজেনটা কিন্তু একই সারফেসে রয়েছে, এই হাইড্রোজেনটা ঠিক এই সারফেসের নিচ বরাবর রয়েছে, আর এই হাইড্রোজেনটা তোমার উপরের দিক, এই সারফেসের ঠিক উপর দিক বরাবর রয়েছে, এইভাবে রয়েছে। আচ্ছা, একইভাবে তোমরা এটাকেও লিখতে পারো, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার, দেখো তাহলে এইটা আমরা ইথেনকে আমরা নর্মালি যে ফ্লাইং ওয়েজ ফার্স্ট যেটা লিখেছিলাম ইক্লিপস, তাহলে এইভাবে আমরা এটাকে আমরা লিখেছি। দেখো দুটো একই দিক বরাবর রয়েছে, এক্ষেত্রে হাইড্রোজেন, তাহলে ঠিক একই, এই হাইড্রোজেনটা ঠিক আমার সারফেসের নিচের দিক বরাবর রয়েছে, আর এই হাইড্রোজেনটা এই সারফেসের উপর দিকে রয়েছে। আচ্ছা, এবার তুমি যখন এটাকে রোটেট করাচ্ছ, দেখো তাহলে এটা আমার 60 ডিগ্রি যখনই আমরা রোটেট করাবো, তাহলে রোটেট করালে আমার কি হচ্ছে, দেখো তাহলে আমি এই কার্বনটাকে ধরো ফিক্সড রেখেছি, তোমরা কি করেছো, এই কার্বনটাকে ফিক্সড রেখে দিয়েছো, এইটাকে আমরা রোটেট করাইনি, তাহলে এটাকে ফিক্সড রেখে তুমি এই বন্ধনটাকে ঘোরাচ্ছ, তাহলে এই কার্বনটাকে তুমি রোটেট করিয়েছো, তাহলে এই রোটেট করালে তাহলে দেখো তাহলে এইটা আমার ফিক্সড পজিশনে থাকবে হাইড্রোজেন, এটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তাহলে এটা হাইড্রোজেন। আচ্ছা, আমি যদি এটাকে 180 ডিগ্রি যদি আমরা রোটেট করাই, তাহলে দেখো আচ্ছা এই হাইড্রোজেনটা এই সারফেসে ছিল, এইটা আমার চলে যাবে এখান বরাবর, এইটা চলে যাবে আমার দেখো এই বরাবর, আর এখানে যেটা সারফেসের নিচের দিকে যেটা রয়েছে সেটা ঠিক এই বরাবর একটা ওরিয়েন্টেশন আসবে। তাহলে দেখো আমরা এখানে ফ্লাইং ওয়েজে তাহলে আমরা কিভাবে দেখাতে পারি, তাহলে আমরা এই কার্বনটাকে ফিক্সড রেখে যখনই আমরা এই কার্বনটাকে রোটেট করাচ্ছি, দেখো আমার এই যে যেটা প্লেনে ছিল সেটা এই দিক বরাবর চলে আসছে, যেটা বোর্ডের ঠিক উপর দিক বরাবর যেই সারফেসে আর কি হাইড্রোজেনটা ছিল, তাহলে সেটা দেখো ঠিক এই পজিশনে চলে আসছে, আর নিচ দিক বরাবর যেটা ছিল সেটা দেখো ঠিক এই পজিশনে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা গেল আমার ফ্লাইং ওয়েজ। আচ্ছা, এবারে তোমরা সহর্ষে কীভাবে এটাকে প্রকাশ করবে, আচ্ছা সহর্ষে দেখে নাও। আচ্ছা, এটা আমরা 180 ডিগ্রি না, এটাকে আমরা 60 ডিগ্রি রোটেট করিয়েছি। আচ্ছা, এটা ফ্লাইং ওয়েজ। এরপর হচ্ছে সহর্স ফর্মুলা। আচ্ছা, সহর্ষে আচ্ছা দেখে নাও, তাহলে এইটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক সিমিলারলি এটাকে আমরা তাহলে ইক্লিপস যে ফর্মটা রয়েছে, আমরা ইক্লিপস ফর্মটাই লিখছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ঠিক এইভাবে লিখেছি। দেখো এবারে আমরা যদি এটাকে ফিক্সড রেখে যদি আমরা এটাকে 60 ডিগ্রি যদি আমরা রোটেট করি, মানে এই কার্বনটাকে আমরা ফিক্সড রেখেছি, এই কার্বনটাকে ফিক্সড রেখে আমি এই কার্বনটাকে রোটেট করাচ্ছি, তাহলে এটাকে দেখো 60 ডিগ্রি যখনই রোটেট করাবো, তাহলে এই দিকের কার্বনটা ফিক্সড থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, এবার দেখো যখনই 60 ডিগ্রি রোটেট করাচ্ছি, তাহলে এই হাইড্রোজেনটা আমার দেখো ঠিক এই বরাবর চলে আসবে, তাহলে এই বরাবর একটা হাইড্রোজেন চলে আসছে, এই বরাবর এইটা চলে যাবে ঠিক এই বরাবর আসবে, তাহলে এটা দেখো এইভাবে আসলো, আর এটা 60 ডিগ্রি রোটেট মানে ঠিক এই বরাবর একটা আসবে, তাহলে এইটা গেল দেখো এই বরাবর চলে আসছে। তাহলে এইটা হচ্ছে আমার কি সহর্স প্রজেকশন ফর্মুলা। দেখো তাহলে সহর্সে আমরা যখন 60 ডিগ্রি আমরা যখন রোটেট করিয়েছি, তাহলে এইটাকে তোমরা ফিক্সড রেখেছো, আর এটা দেখো 60 ডিগ্রি তোমরা করে দেখো বুঝতে পারবে, এটা 60 ডিগ্রি মানে হচ্ছে যে ঠিক এই বরাবর আসছে, এটা যখন 60 ডিগ্রি রোটেট করবে এটা ঠিক এই দুটো অ্যাঙ্গেলে ঠিক এই মাঝ বরাবর, আর এটাকে একইভাবে এই বরাবর আসছে। তাহলে এই তোমার প্রজেকশন ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আবার নিউম্যান প্রজেকশন ফর্মুলায় ফিরে যাই, সেখানে ইক্লিপসড এবং যে তোমাদের স্ট্যাগার্ড যে দুটো ফর্ম দেখিয়েছি, এবারে কোনটার স্টেবিলিটি বেশি এবং ডাইহেড্রাল অ্যাঙ্গেল কাকে বলে সেটা আমরা শিখে নেব।
আচ্ছা, তাহলে আমরা ইথেনের যে কনফরমেশনাল আইসোমার্স যেটা করেছিলাম, তাহলে নিউম্যান প্রজেকশন ফর্মুলা, তাহলে দেখো এটা হচ্ছে ইক্লিপসড ফর্ম। এই হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন আর হচ্ছে এই হাইড্রোজেন। ফার্স্ট আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেল কাকে বলে সেটা আমরা জানবো। ডাইহেড্রাল অ্যাঙ্গেল, আচ্ছা ডাইহেড্রাল অ্যাঙ্গেল হচ্ছে, দেখো এখানে আমরা কি করেছি, ধরো কার্বন তাহলে কার্বন কার্বন বন্ডকে, ধরো এখানে হাইড্রোজেন 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 ছিল, ইথেনের আমরা যদি কনফর্মেশন যদি করি, দেখো তাহলে এই কার্বনটাকে ফিক্সড রেখে এই সিগমা বন্ধনটাকে আমরা রোটেট করিয়েছিলাম। তাহলে এইদিকের কার্বনটাকে ফিক্সড রেখে এইদিকে CH3টাকে আমরা রোটেট করিয়েছি, ঘুরিয়েছি। আচ্ছা, এর ফলে দেখো এই যে CH বন্ধন, তাহলে এই দিকে CH বন্ধন আর এই দিকে যে কার্বনের সঙ্গে যে CH বন্ধন রয়েছে, তাহলে এই দুটো CH বন্ধনের মধ্যে, তাহলে আমরা যদি এই কার্বন কার্বন বন্ধন অক্ষের সাপেক্ষে এর মধ্যবর্তী যে কোণ উৎপন্ন করে, মানে দেখো আমরা যদি এটাকে ফিক্সড রেখে যদি এটাকে রোটেট করাতে থাকি, তাহলে এই দুটো CH বন্ধনের মধ্যে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে যে এদের মধ্যে যে মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা বলছি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। দেখো ধরো কার্বন কার্বন রয়েছে, এই দিকটা হাইড্রোজেন, আর যখন এটাকে রোটেট করিয়েছি, দেখো এই দিক বরাবর একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে আমরা যদি দুটো সারফেস এইভাবে যদি আমরা ভেবে নিই, তাহলে আমরা ধরো এই যে দুটো যে CH বন্ধন, আমরা যখন একটা কার্বনকে ফিক্সড রেখে আরেকটা কার্বনকে যখন রোটেট করাচ্ছি, তাহলে এই CH বন্ধনের সাপেক্ষে এই CH বন্ধন যে রোটেট করছে, বা এদের দুজনের যে একটা দেখো দুটো আলাদা একটা সারফেস তৈরি করছে, তাহলে এই দুটো সারফেসের মধ্যবর্তী যে কোণ, এটাকে আমরা সাধারণত ফাই দ্বারা লিখি, ফাই দ্বারা চিহ্নিত করা হয়। এই যে মধ্যবর্তী কোণ বলা হয়, দুটো সারফেসের মধ্যবর্তী কোণকে আমরা বলি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে এই ফাইটাকে আমরা বলছি কি ফাই ইকুয়াল টু কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলছি আমরা, ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমরা বলছি। আচ্ছা, তাহলে এখানে আরেকবার আমি বলছি, দেখো তাহলে এই কার্বন কার্বন বন্ধন অক্ষের সাপেক্ষে কার্বন হাইড্রোজেন বন্ধন আর এই দিকের কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে আমরা বলছি কি, এই মধ্যবর্তী কোণকে আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলছি আমরা। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আমরা যখনই এটাকে রোটেট করছি, আমরা আরেকটা কিন্তু একটা কনফর্মার পাচ্ছি। দেখো এই যে কনফর্মার আমরা যেটা পেলাম, ধরো এইটাকে যখন আমি রোটেট করলাম, তাহলে এটাকে আমি রোটেট করছি, তাহলে রোটেট করলে আমি আরেকটা স্ট্রাকচার পাচ্ছি ঠিক এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে ইথেনের আমরা দুটো আমরা কনফর্মার পাচ্ছি, একটাকে আমরা বলছি কি ইক্লিপসড ফর্ম বলছি আমরা, আর একটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড ফর্ম, একটাকে আমরা স্ট্যাগার্ড ফর্ম। আচ্ছা, এবার দেখো, আচ্ছা ইক্লিপসড ফর্মে ছিল কি এই কার্বন হাইড্রোজেন আর এই কার্বন হাইড্রোজেন, এই দুটো ধরো এই কার্বন হাইড্রোজেন আর এইদিকে যে কার্বন হাইড্রোজেন, এর মধ্যবর্তী যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু 0, মানে দুটো হচ্ছে একই দিক বরাবর আছে এবং কাছাকাছি আছে। এই দুটো কার্বন হাইড্রোজেন বন্ধন কি আছে, একই দিক বরাবর আছে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণ বা এদের যে দুটো সারফেস তৈরি হচ্ছে, দুটো কিন্তু একই সারফেসে, মানে ধরো এই হাইড্রোজেনটা এদিকে না হয়ে আমার হচ্ছে কোন দিকে, তোমার এই দিক বরাবর হবে। তাহলে একই সারফেসে রয়েছে, তাহলে ফাই ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা নিচে, তাহলে এই আমরা সারফেসটা তখন আমরা পাবো না, একই দিক বরাবর যখন রয়েছে, তাহলে এই ফর্মটাকে আমরা বলছি কি ইক্লিপসড ফর্ম বলছি। আচ্ছা, ডাইহেড্রাল অ্যাঙ্গেল হচ্ছে, দেখো যখন এই ফাইয়ের মান এখানে, দেখো এটা, তাহলে এখান থেকে আমার যদি এটাকে রোটেট করে দেখো এখানে এইটা বন্ধনটা আমার কত আসছে, 60 ডিগ্রি। তাহলে ফাই ইকুয়াল টু কত আসছে, 60 ডিগ্রি। তাহলে স্ট্যাগার্ড ফর্মে কার্বন হাইড্রোজেন যে আমরা স্ট্রাকচার যেটা পেলাম, সেক্ষেত্রে দেখো আমার ফাইয়ের মান কত, আমরা 60 ডিগ্রি। তাহলে স্ট্যাগার্ড ফর্ম আমরা 60 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে ইক্লিপসড ফর্ম আর স্ট্যাগার্ড ফর্ম, এই দুটো ফর্মের মধ্যে ইথেন অণুটা সাধারণত কোন অবস্থায় বেশি অবস্থান করে। তাহলে আমরা জানি কি, তাহলে যেটা স্টেবিলিটি বেশি সাধারণত অণুগুলো, তাহলে সেই অবস্থায় বেশি থাকতে চাই। আচ্ছা, এবারে কোনটার স্টেবিলিটি বেশি, আচ্ছা স্টেবিলিটি সাধারণত আমরা স্ট্যাগার্ড ফর্মের বেশি হয়। আচ্ছা, স্ট্যাগার্ড ফর্মের স্টেবিলিটি কেন বেশি হয়, দেখো ইক্লিপসড ফর্মে কী হচ্ছে, কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো একই দিক বরাবর রয়েছে, মানে ফাইয়ের মান কত হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন যেগুলো রয়েছে, তাহলে এই ইলেকট্রনগুলো তাহলে ফাই যেহেতু 0 ডিগ্রি হচ্ছে, কাছাকাছি অবস্থান করছে,
তাহলে এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কিন্তু অনেক বেশি হয়, বা এই ইলেকট্রন ইলেকট্রন যে রিপালশন এইটাকে বলা হয় টরসিওনাল স্ট্রেনও বলা হয়, এটাকে আমরা টরসিওনাল স্ট্রেনও বলি আমরা। তাহলে এই রিপালশনটাকে আমরা বলছি কি টরসিওনাল স্ট্রেন বলা হচ্ছে, বা অনেক সময় ডাইহেড্রাল স্ট্রেনও বলা হয়। আচ্ছা, এখন দেখো এই যে টরসিওনাল স্ট্রেন বেশি হওয়ার জন্য ইক্লিপ্সড ফর্মগুলোর স্টেবিলিটি কিন্তু কম হয়। স্ট্যাগার্ড ফর্মে দেখো এই ফায়ার মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কার্বন হাইড্রোজেন, এই দেখো এই পাশাপাশি যে কার্বন হাইড্রোজেন যেগুলো রয়েছে, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কিন্তু কিছুটা তাহলে দূরে অবস্থান করে। ফলে এই ক্ষেত্রে স্ট্যাগার্ড ফর্মের ক্ষেত্রে কিন্তু রিপালশনটা ইক্লিপ্সড ফর্ম অপেক্ষা কিন্তু অনেকটাই কম হয়। ফলে স্ট্যাগার্ড ফর্মের স্টেবিলিটি ইক্লিপ্সড অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা জানবো কি স্ট্যাগার্ড ফর্মের স্টেবিলিটি, তাহলে স্টেবিলিটি অর্ডার কার বেশি হবে? স্ট্যাগার্ড ফর্ম ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপ্সড ফর্ম। তাহলে স্ট্যাগার্ড ফর্মের স্টেবিলিটি ইক্লিপ্সড অপেক্ষা বেশি হবে। আচ্ছা, এখন আমরা তাহলে শিখলাম কি তাহলে ইথেনের আমরা কনফর্মেশন আমরা শিখলাম। আচ্ছা, এবারে দেখো প্রোপেনের কনফর্মেশন আর বিউটেনের কনফর্মেশন তোমরা কিভাবে করবে। ফার্স্ট তোমরা ইথেনের কনফর্মেশন করলে কনফর্মেশনাল আইসোমার্স। আচ্ছা, এবারে আমরা প্রোপেনের কনফর্মেশনাল আইসোমার্স ড্র করে দেখাবো, এবং সেখানে স্ট্যাগার্ড এবং ইক্লিপ্সড দুটো ফর্ম কীরকম হবে, তাদের স্ট্রাকচার এবং কোনটার স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা, এখানে দেখো প্রোপেন CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। আচ্ছা, প্রোপেনের ক্ষেত্রে দেখো তিনটে কার্বন আছে, C1 C2 C3, তিনটে কার্বন আছে। তাহলে আমরা এখান থেকে ধরো C1কে ফিক্সড রেখে বাকিটাকে আমরা রোটেট করাতে পারি। তাহলে এখানে কতগুলো ঘূর্ণন সম্ভব হতে পারে? দেখো C1 C2 মধ্যে একটা ঘূর্ণন হতে পারে, আর C2 C3 কিন্তু দুটো ঘূর্ণন কিন্তু প্রায় দুটো। দেখো তাহলে এই দিক থেকে আমি যদি ধরি এদিকে 1 2, তাহলে প্রায় দুটোই আমার ইকুইভ্যালেন্ট একই। তাহলে C1 C2 বলো বা C2 C3 বলো, দুটো কিন্তু একই আমার হচ্ছে, ইকুইভ্যালেন্টই হচ্ছে। তাহলে এখানে তুমি C1 C2 তুমি যদি এখানে রোটেট করাও, ধরো আমি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটার আমি কনফর্মেশনাল আইসোমার্স তাহলে কীভাবে তোমরা ড্র করবে নিউম্যান প্রজেকশন ফর্মুলার মাধ্যমে। দেখো এই দিকে একটা রয়েছে আর এই দিকটা একটা রয়েছে। আচ্ছা, এখন দেখো ধরো হাইড্রোজেন, ফার্স্ট তুমি এদিক থেকে দেখছো মলিকুলটাকে, হাইড্রোজেন এইভাবে লিখতে পারো। আচ্ছা, হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে আরেকটা কী আছে দেখো CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপ আছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা প্রোপেনের ক্ষেত্রে আমরা দুটো স্ট্রাকচার পাই, একটা হচ্ছে ইক্লিপ্সড, আর এটাকে যখন আমরা 60 ডিগ্রি যখন রোটেট করাবো, তাহলে এক্ষেত্রেও আমরা আরেকটা স্ট্রাকচার পাবো, সেটাকে আমরা বলি কি স্ট্যাগার্ড বলবো আমরা। তাহলে এক্ষেত্রেও আমরা দুটো স্ট্রাকচারই সম্ভব। তাহলে এক্ষেত্রে এখানে দেখো CH3 এখানে আসছে, হাইড্রোজেন এখানে, আর এই হাইড্রোজেন এখানে। তাহলে এটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড ফর্ম বলছি আমরা। আচ্ছা, স্ট্যাগার্ড ফর্ম এটাকে তাহলে আমরা স্ট্যাগার্ড ফর্ম বললাম। আচ্ছা, এবারে হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা CH3কে 60 ডিগ্রি না ঘুরিয়ে আমরা 50 40 বা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করাতে পারি। তাহলে 0 থেকে 60-এর মধ্যে তুমি যেটাই রোটেট করাও সেক্ষেত্রে কিন্তু আমরা কনফর্মেশনাল আইসোমার্স পাবো। আচ্ছা, সেগুলোকে আমরা বলা হয় কি স্কিউ কনফর্মার বলা হয়, সেগুলোকে আমরা বলছি কি স্কিউ কনফর্মেশনাল আইসোমার্স বা স্কিউ কনফর্মার বলা হয়। তাহলে 0 থেকে 60 ডিগ্রির মধ্যে তুমি এটাকে রোটেট করিয়ে একাধিক কিন্তু কনফর্মেশনাল আইসোমার্স পাওয়া যায়, তাহলে সেইগুলোকে আমরা বলবো কি স্কিউ কনফর্মার বলা হয়। আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা কিন্তু সাধারণত প্রোপেনের মধ্যে দুটো প্রচলিত আমরা স্ট্রাকচার পেয়েছি, একটা হচ্ছে ইক্লিপ্সড আর একটা হচ্ছে স্ট্যাগার্ড। আচ্ছা, ইক্লিপ্সড ফর্মের ক্ষেত্রে দেখো এই কার্বন হাইড্রোজেন আর এক্ষেত্রে কার্বন CCH3 এই বন্ধনটা কি একদম কাছাকাছি রয়েছে। তাহলে এর ক্ষেত্রে ফায়ের মান কত 0 ডিগ্রি হচ্ছে, তাহলে সেই জন্য এটাকে আমরা বলছি কি ইক্লিপ্সড। এই ক্ষেত্রে দেখো ফায়ের মান কত হচ্ছে, তাহলে এই CH বন্ধনের সাপেক্ষে CH3, তাহলে এর ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে আমার 60 ডিগ্রি। আচ্ছা, এই ফর্মটাকে আমরা কি বলছি স্ট্যাগার্ড। আচ্ছা, নিশ্চয়ই তাহলে তোমরা বলতে পারো ইক্লিপ্সড আর স্ট্যাগার্ডের মধ্যে স্টেবিলিটি কোনটার বেশি হবে?
আচ্ছা, স্ট্যাগার্ডের স্টেবিলিটি বেশি হবে, তার কারণ হচ্ছে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 0 ডিগ্রি। তার কারণ দেখো এক্ষেত্রে এই যে সিএইচ বন্ধনের যে ইলেকট্রন আর সিএইচ, ধরো সিএইচ বন্ধনের ইলেকট্রন আর সিএইচ3 বন্ধনের ইলেকট্রন, এই যেহেতু এই দুটো বন্ধন কাছাকাছি থাকার জন্য রিপালশানটা কিন্তু অনেক বেশি হয়। রিপালশান বেশির জন্য ইক্লিপ্সড ফর্মের স্টেবিলিটি কিছুটা কমে যায়। আর স্ট্যাগার্ড ফর্মে দেখো এই যে সিএইচ আর এই সিএইচ3 যে বন্ধন রয়েছে, ইলেকট্রনের রিপালশানটা ইক্লিপ্সড অপেক্ষা অনেকটাই কম, সেই জন্য স্ট্যাগার্ড ফর্মের স্টেবিলিটি ইক্লিপ্সড অপেক্ষা বেশি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি স্ট্যাগার্ড ফর্ম ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপ্সড ফর্ম। তাহলে এটা গেল আমার প্রোপেনের কনফর্মেশনাল আইসোমার্স। আচ্ছা, এবারে বিউটেনের কনফর্মেশনাল আইসোমার্স তোমরা কিভাবে করবে দেখো। আচ্ছা, বিউটেনের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো স্ট্রাকচার পাই না, সেক্ষেত্রে আমরা প্রায় 4টে আমরা কনফর্মেশনাল আইসোমার্স বা আমরা কনফর্মার পেয়ে থাকি। আচ্ছা, এবারে আমরা বিউটেনের ক্ষেত্রে আমরা দেখাবো। আচ্ছা, ফার্স্ট দেখো বিউটেনকে আমরা লিখতে পারি CH3 CH2 CH2 CH3। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা দেখো 4টে কার্বন আছে, C1 C2 C3 C4। তাহলে আমার কতগুলো রোটেশন সম্ভব? একটা হচ্ছে C1 C2 মধ্যে একটা রোটেশন সম্ভব, C2 C3 একটা রোটেশন হতে পারে, আর একটা হতে পারে কি C3 C4। কিন্তু C1 C2 অ্যান্ড C3 C4 এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে একই। আমরা এদিক থেকে ধরলে C1 C2, এদিক থেকে ধরলে এটাও C1 C2, তাহলে এই দুটো এক। তাহলে এক্ষেত্রে আমার দুটো রোটেশন, তাহলে দুটো আমার রোটেশন পসিবল, একটা হচ্ছে C1 C2 আর একটা হচ্ছে C2 C3। তাহলে দুটো আমার রোটেশন হতে পারে, তাহলে আমার এখানে তো দুটো রোটেশন হতে পারে। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট যদি C1 C2 যদি তুমি রোটেশন করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো আমরা সাধারণত কনফর্মেশনাল আইসোমার্স পেয়ে থাকি। তাহলে C1 C2 রোটেশন করলে, তাহলে C1 C2 রোটেশনে তুমি দেখাতে পারো H H H। আচ্ছা, তাহলে এই CH3 বন্ডটাকে আমি ঠিক এই CH3 এই পার্টটাকে আমি ঠিক এইভাবে লিখলাম। আচ্ছা, পরেরটাকে তুমি কীভাবে লিখতে পারো? এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর একটা দেখো এদিক পরেও তুমি কিভাবে লিখবে? তাহলে এই পুরো পার্টটাকে লিখতে হবে। তাহলে এটা আমরা কি ইথাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা শর্টে আমরা ইটি লিখতে পারি। তাহলে এটাকে আমরা এই জায়গায় আমরা কি লিখলাম? ইটি লিখলাম। তাহলে এই ফর্মটা ঠিক আগের মতোই, প্রোপেনের মতোই দেখো। তাহলে এটাকে ইক্লিপ্সড ফর্ম বলছি। তাহলে এটা আমরা তাহলে আর দুটো স্ট্রাকচার সাধারণত পেয়ে থাকি। তাহলে একটা ইক্লিপ্সড আর একটা হচ্ছে আমার কি, তাহলে এটা ইক্লিপ্সড আর একটা আমরা স্ট্যাগার্ড পাবো আমরা। হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর এখানে হচ্ছে আমার এইটি। তাহলে একটা ইক্লিপ্সড পেলাম আর একটা আমরা স্ট্যাগার্ড পেলাম। তাহলে নিশ্চয়ই তোমরা জানো স্ট্যাগার্ডের স্টেবিলিটি ইক্লিপ্সড অপেক্ষা অনেকটাই বেশি। আচ্ছা, এবারে যদি আমরা C2 C3 যদি আমরা রোটেশন করি, তাহলে C1 C2 এর ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো আমরা দুটো কনফর্মেশনাল আইসোমার্স পেলাম। কিন্তু C2 C3 যে আমি রোটেশন যদি আমরা করি, এক্ষেত্রে আমরা 4টে কনফর্মেশনাল আইসোমার্স পাবো। তাহলে C2 C3 রোটেশন দেখো। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটার মধ্যেই করে নিই দেখো। আচ্ছা, C2 C3 রোটেশন, তাহলে C2 C3 মানে এই কার্বন রোটেশন করা হচ্ছে। তাহলে এদিকে একটা CH3 গ্রুপ রয়েছে, এদিকে একটা CH3 গ্রুপ রয়েছে, তাহলে দুটো CH3 গ্রুপ থাকতে পারে এখানে। তাহলে এক্ষেত্রে আমরা 4টে স্ট্রাকচার পাই। একটাকে বলা হয় কি ইক্লিপ্সড ফর্ম বলা হয়। আচ্ছা, একটাকে বলা হয় কি স্ট্যাগার্ড, ইক্লিপ্স স্ট্যাগার্ড। একটাকে বলা হয়, আরেকটা হচ্ছে অ্যান্টি স্ট্যাগার্ড বা অ্যান্টি বলা হয়, অ্যান্টি স্ট্যাগার্ড। আর একটা বলা হচ্ছে কি গাউচ কনফর্মার। তাহলে আমরা যখন C2 C3 যখন রোটেশন করব, সেক্ষেত্রে আমরা প্রায় 4টে স্টেবল আমরা কনফর্মেশনাল আইসোমার্স পেয়ে থাকি। এক হচ্ছে ইক্লিপ্সড, স্ট্যাগার্ড, অ্যান্টি, আর হচ্ছে একটা গাউচ কনফর্মেশনাল আইসোমার্স। আমরা 4টে আমরা দেখো স্টেবল আমরা কনফর্মাল আইসোমার্স আমরা পেয়ে থাকি এখানে। তাহলে এখানে দেখো আমরা এক্ষেত্রে যদি আমরা CH3, এক্ষেত্রে CH3 আমরা যদি এখানে করে দিই, ধরো CH3 হাইড্রোজেন
এখানে বাকিগুলো হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি, তাহলে C2C3 যখন রোটেশন করাচ্ছ তাহলে সামনের যে কার্বন রয়েছে তাহলে তোমরা ঠিক এটাকে এইভাবে ভেঙে লেখো। তাহলে এটা C2C3 কার্বন, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন CH3, একইভাবে এখানে একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবারে তুমি যদি এইটাকে এই সাইড থেকে ঠিক দেখো তাহলে তোমরা কীরকম দেখবে দেখো। তাহলে এটা যখন এই সাইড থেকে তুমি যখন দেখছো দেখো, তাহলে এই সাইড থেকে যখন তোমরা দেখবে তাহলে আমরা এই মলিকুলটাকে ঠিক এরকম দেখতে পাবো, সামনের কার্বন এবং CH3, আর পিছনের কার্বনটাকে ঠিক আমরা এইভাবে আমরা দেখতে পাবো। আচ্ছা, এইবারে যদি তুমি রোটেট করাও তাহলে এই যে ফর্ম যেটা রয়েছে, যখন দুটো CH3 যখন একই দিকে রয়েছে, মানে CH3 এবং CH3, মানে CCH3 আবার CCH3, তাহলে এই দুটো যে বন্ধন রয়েছে এর সাপেক্ষে যখন φ = 0 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো যখন দুটো CH3 গ্রুপ একই দিকে থাকছে বা ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন শূন্য হচ্ছে, এটাকে আমরা বলছি কি ফুললি ইক্লিপসড বলছি আমরা, এটাকে আমরা ফুললি ইক্লিপসড। আচ্ছা, তাহলে এখানে দেখো ইক্লিপসড, আচ্ছা স্ট্যাগার্ড নয়, এটা হবে আমার কি ফুললি ইক্লিপসড হবে। আচ্ছা, এটা আমি ভুল লিখেছিলাম, ফুললি ইক্লিপসড, বা এটা সম্পূর্ণরূপে বা কমপ্লিট ইক্লিপসড তোমরা বলতে পারো, সম্পূর্ণ ইক্লিপসড। আচ্ছা দেখো, তাহলে যখন দুটো CCH3 গ্রুপ মানে CCH3 বন্ধন যখন একই দিকে থাকছে, মানে যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল শূন্য হবে, তখন সেটাকে আমরা বলছি কি ফুললি ইক্লিপসড আমরা বলছি। আচ্ছা, এবারে তুমি দেখো এটাকে তুমি ফার্স্ট 60 ডিগ্রি রোটেট করো। তাহলে তুমি যখন এটাকে 60 ডিগ্রি রোটেট করছো, তাহলে ফার্স্ট আমরা যখন 60 ডিগ্রি যখন রোটেট করছি, তাহলে এই CCH3 বন্ডটা আমার সামনে চলে আসছে। তাহলে আমি ধরো ফার্স্ট একটা আমরা ফিক্সড রেখেছি, তাহলে এটা আমার কী হয়ে যাচ্ছে, ঠিক এই বরাবর চলে আসছে এই হাইড্রোজেনটা। আর তাহলে এই CH3 বন্ডটা তাহলে এই পজিশানে চলে আসছে। 60 ডিগ্রি তুমি যখনই রোটেট করিয়েছো দেখো, তাহলে এইটা আমার এই বরাবর চলে আসছে। আচ্ছা, তখন এই ফর্মটাকে বলা হচ্ছে আমার কি গাউচ স্ট্যাগার্ড বা গাউচ কনফর্মার বলা হচ্ছে। এটাকে আমরা কি বলছি, গাউচ ফর্ম। এটাকে আমরা বলছি কি গাউচ ফর্ম আমরা বলছি। আচ্ছা, এরপর তুমি আবার 60 ডিগ্রি রোটেট করো, তাহলে 60 ডিগ্রি রোটেট করলে দেখো, তাহলে এরপর যদি আমরা এটাকে আবার 60 ডিগ্রি যদি আমরা রোটেট করি, তাহলে আমরা ঠিক এরকম একটা আইসোমার্স আমরা পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ফাইয়ের মান কত ছিল, φ = আমার 60 ডিগ্রি ছিল, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর দেখো CH3H, তাহলে এটাকে আবার যখন 60 ডিগ্রি রোটেট করিয়েছো, তাহলে এটা CH3 এই দিক বরাবর, এখানে একটা হাইড্রোজেন, এই দিক বরাবর একটা হাইড্রোজেন। আচ্ছা, এটাও কিন্তু একটা ইক্লিপসড ফর্মে রয়েছে। এক্ষেত্রে আমরা দুটো আমরা ইক্লিপসড ফর্ম পাচ্ছি। দেখো প্রথমে একটা ইক্লিপসড পেয়েছি, মানে ইক্লিপসড হচ্ছে যখন বন্ধনগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, সেই ফর্মটাকে আমরা বলি ইক্লিপসড ফর্ম বলছি। আচ্ছা, এক্ষেত্রেও দেখো CH, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন আর কার্বন কার্বন, এখানে যে বন্ধন রয়েছে দুটো, কিন্তু এই দুটোর বন্ধনের সাপেক্ষে φ এর মান কত হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে, কিন্তু CCH3 এবং CCS এর সাপেক্ষে φ এর মান কত হবে 120 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটাকে তখন আমরা বলা হচ্ছে কি ইক্লিপসড বলা হয়, এটাকে আমরা বলা হচ্ছে কি ইক্লিপসড। তাহলে এই যে আমরা কনফর্মার যেটা আমরা পেলাম, এই ফর্মটাকে আমরা বলবো ইক্লিপসড ফর্ম বলবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কোনটার সাপেক্ষে, মানে কার্বন এইদিকে CCH3 এবং CCH3 সাপেক্ষে, তাহলে কার্বন এবং মিথাইল গ্রুপের সাপেক্ষে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান ওখানে কত হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এরপর তুমি আবার যদি এটাকে 60 ডিগ্রি যদি রোটেট করো, তাহলে 60 ডিগ্রি রোটেট করলে আমরা CH3 হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমরা CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এই যে আমরা যে স্ট্রাকচার যেটা পেলাম, এইটাকে বলা হচ্ছে কি অ্যান্টি স্ট্যাগার্ড বলা হচ্ছে, অ্যান্টি স্ট্যাগার্ড। তাহলে এক্ষেত্রে আমরা একটা গাউচ স্ট্যাগার্ড আর একটা হচ্ছে অ্যান্টি স্ট্যাগার্ড। তাহলে এই ফর্মটাকে আমরা বলছি কি অ্যান্টি স্ট্যাগার্ড। এই অ্যান্টি স্ট্যাগার্ডের ক্ষেত্রে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান আমরা পাবো কত, φ = 180 ডিগ্রি আমরা পেলাম। তাহলে φ = আমরা কত পেলাম 180 ডিগ্রি পেলাম। তাহলে দেখো আমরা বিউটেনের তাহলে আমরা যখন কনফরমেশনাল আইসোমার্স করলাম, তাহলে C2C3 কার্বনের রেসপেক্টে
তখন আমরা চারটে আমরা কনফরমেশনাল আইসোমার্স পেলাম। তাহলে একটাকে আমরা বলছি কি ফুললি ইক্লিপ্সড যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে কার্বন এবং মিথাইল গ্রুপের সাপেক্ষে। আচ্ছা, তারপর আবার যখন 60 ডিগ্রি করলাম, যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, সেটাকে আমরা বলছি কি গাউচ স্ট্যাগার্ড কনফর্মার আমরা বলছি। তারপরে আমরা ইক্লিপ্সড পেলাম, আর শেষে আমরা পেলাম কি অ্যান্টি স্ট্যাগার্ড। তাহলে আমরা চারটে আমরা কিন্তু কনফর্মার পেলাম। আচ্ছা, এবারে এই চারটে কনফর্মারের মধ্যে কোনটা স্টেবিলিটি সব থেকে বেশি হবে? আচ্ছা দেখো, যে ক্ষেত্রে দেখবে এই যে CCH গ্রুপগুলো সব থেকে বেশি দূরে অবস্থান করছে, তাহলে তার ক্ষেত্রে রিপালশনটা সব থেকে কম। তাহলে দেখো অ্যান্টি স্ট্যাগারের ক্ষেত্রে CCH3 আর এইদিকে যে পিছনের যে কার্বন রয়েছে, তাহলে এই পিছনের কার্বনের কার্বন এবং মিথাইল গ্রুপের বন্ধনটা কিন্তু 180 ডিগ্রি, মানে সব থেকে বেশি দূরে অবস্থান করছে। তাহলে অ্যান্টি স্ট্যাগারের ক্ষেত্রে রিপালশনটা সব থেকে কম, তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে অ্যান্টি স্ট্যাগার। তাহলে আমরা যদি এটাকে নাম্বারিং করি, দেখো তাহলে এটাকে 1 নাম্বার দিতে পারি, এটাকে 2, আমি যদি ইক্লিপ্সটাকে 3 নাম্বার, আর অ্যান্টি স্ট্যাগার যেটা রয়েছে আমি এটাকে যদি 4 নাম্বার যদি নাম্বারিং করি এইভাবে, তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে আমার কোনটা? অ্যান্টি স্ট্যাগার। তাহলে আমরা স্টেবিলিটি অর্ডারটা এইভাবে লিখতে পারি। তাহলে বিউটেনের ক্ষেত্রে আমরা যে চারটে আমরা কনফর্মেশনাল আইসোমার্স পেলাম, তাহলে এদের স্টেবিলিটি অর্ডার হচ্ছে আমার, তাহলে ফার্স্ট হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার কোনটা? তোমরা বুঝতেই পারছো, অ্যান্টি স্ট্যাগার। তাহলে অ্যান্টি স্ট্যাগারের স্টেবিলিটি সব থেকে বেশি, যেহেতু এখানে রিপালশন বা টর্সিওনাল স্ট্রেন সব থেকে কম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো গাউচ কনফর্মার বা গাউচ স্ট্যাগার্ড কনফর্মার যেটা রয়েছে, এই ক্ষেত্রে ফায়ের মান কিন্তু 60 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে দেখো তাহলে তাহলে CCC এই রিপালশনটা কিন্তু সব থেকে কম হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে তোমরা বলতে পারো ইক্লিপ্সের ক্ষেত্রেও কিন্তু রিপালশনটা কম। আচ্ছা, যেহেতু ফায়ার মান এখানে 120 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে দেখো CH আর কার্বন আর CCH3 এর কিন্তু একটা রিপালশন রয়েছে। তাহলে এখানে CH বন্ধন আর CCH3 বন্ধনের একটা রিপালশন রয়েছে, যেটা রিপালশনের মানটা কিন্তু এর তুলনায় বেশি হবে। সেই জন্য গাউচ স্ট্যাগারের স্টেবিলিটি ইক্লিপ্সড ফর্ম অপেক্ষা বেশি হবে। তাহলে তারপর স্টেবিলিটি হবে কোনটা? 2 নাম্বার। তাহলে সব থেকে বেশি স্টেবল আমরা বলতে পারি কি অ্যান্টি স্ট্যাগার্ড, তারপর গাউচ স্ট্যাগার্ড। আচ্ছা, এবারে আমার দুটো পড়ে আছে, একটা ফুললি ইক্লিপ্সড আর একটা হচ্ছে ইক্লিপ্সড। তাহলে তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে দুটো CH3 গ্রুপ একই দিকে আছে, তাহলে এটা স্টেবিলিটি নিশ্চয়ই তাহলে এটার তুলনায় কম হবে, যেহেতু এর ক্ষেত্রে দেখো একটা CH3 একটা হাইড্রোজেন, তাহলে রিপালশনটা তুলনামূলকভাবে 3 নাম্বার বা আমরা ইক্লিপ্সডের ক্ষেত্রে অনেকটাই কম পাবো। তাহলে তারপর হচ্ছে আমার 3 নাম্বার, তারপরে হচ্ছে আমার এখানে হবে কোনটা? 1 নাম্বার। তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে আমার অ্যান্টি স্ট্যাগার্ড, তারপরে গাউচ স্ট্যাগার্ড বা গাউচ কনফর্মার, তারপর 3 নাম্বার হচ্ছে ইক্লিপ্সড, আর শেষে সব থেকে বেশি আনস্টেবল যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ফুললি ইক্লিপ্সড। আচ্ছা, তাহলে বিউটেনের তাহলে কনফর্মেশনাল আইসোমার্স এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, তাহলে আমরা বিউটেনের আমরা কনফর্মেশনাল আইসোমার্স তার এখানে করালাম। তাহলে আমরা স্টেবিলিটি অর্ডারটা এখানে তাহলে দেখে নিলাম। সব থেকে বেশি স্টেবল হচ্ছে অ্যান্টি স্ট্যাগার্ড, তারপর গাউচ স্ট্যাগার্ড, তারপরে আমার ইক্লিপ্সড, তারপরে হচ্ছে আমার ফুললি ইক্লিপ্সড। আচ্ছা, আজকে আমি তাহলে 3টে যে কনফর্মেশনাল আইসোমার্স করিয়েছি, এখান থেকে তোমাদের এই যে কনফর্মেশনাল আইসোমার্স সংক্রান্ত আরও কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসে। সেক্ষেত্রে তোমাদের এখান থেকে স্টেবিলিটি এবং ডাইহেড্রাল অ্যাঙ্গেল তোমাদের এখান থেকে ডিটারমাইন করতে দেয়। আজকে আমরা যতটুকু করিয়েছি তোমরা কিন্তু এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর আমরা নেক্সট ক্লাসে আমরা যে অ্যালকেন যেটা স্টার্ট করেছিলাম, তাহলে অ্যালকেনের প্রিপারেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস।